মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার দাস ইতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম হস্তিনাপুরে পাণ্ডু এবং মাদ্রির সৎকার সম্পন্ন হয়েছে। হস্তিনাপুরের জনগণ কুন্তী এবং পাণ্ডব ভাইদের নগরে নিয়ে গেছেন। ব্যাস নিচে এসে মাতা সত্যবতী এবং অম্বিকা অম্বালিকাকে বানপ্রস্থে নিয়ে গেছেন। সেখানেই কঠিন তপস্যা করে এই তিন রমণী দেহত্যাগ করেছেন। এদিকে পাণ্ডুর শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর কুন্তী এবং পাণ্ডবরা যখন হস্তিনাপুরে আশ্রয় পেলেন, তখন নীতি নিয়ম মতো পাণ্ডবদের রাজপুত্রের মর্যাদা পাওয়ার কথা। এই মর্যাদা যে পাণ্ডবরা পেতেন না তাও নয়, তবে কিনা নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন পাণ্ডবরা বেদোক্ত উপনয়ন সংস্কার লাভ করেছিলেন যথাযথভাবে, কিন্তু তারা শুধু খেয়ে পড়ে বড় হচ্ছিলেন হস্তিনার রাজবাড়িতে। অবশ্য এতকাল শতশৃঙ্গ পর্বতের মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠা পাণ্ডবদের এসব ব্যাপারে যে খুব নজর ছিল অথবা তাঁরা কিছু মনে করছিলেন তা নয়। তবে একটা ঘটনা তাদের চোখে কিছু খারাপ লেগে থাকবে। হয়তো তাদের মনে আছে যেদিন পিতৃহীন পাণ্ডবরা তাদের বিধবা মায়ের হাত ধরে শতশৃঙ্গবাসী মুনি ঋষিদের সঙ্গে হস্তিনার রাজদ্বারে এসে উপস্থিত হয়েছিলেন। সেদিন রাজবাড়ির সকলে তাদের দেখার জন্য ভিড় করেছিল। শত উৎসাহ, তরা এবং কৌতূহলের মধ্যে অন্য কেউ সেদিন তেমন পরিপাটিভাবে বেরোতে পারেনি। কিন্তু ধৃতরাষ্ট্রের শতপুত্র দুর্যোধনরা 100 ভাই কিন্তু এই তরিত কৌতূহলের মধ্যেও সোনার গয়না পরে নানা সাজে সেজে হতশ্রী পিতৃহীন পাণ্ডবদের সামনে এসে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ তাঁরা যে রাজপুত্র, তাঁরা যে রাজপুত্রের যোগ্য ভোগ লাভ করেন, এ ব্যাপারে দুর্যোধনেরা নিজেরা যতটা সচেতন, ততটাই সচেতনতা ছড়িয়ে দিতে চান অন্য লোকের মনে। এই ঘটনায় কুন্তী বা পাণ্ডবদের মনে কি একটুও লাগেনি? যুধিষ্ঠিরের মতো নরম মানুষের কিছু কিছু বোধ না হলেও ভীম অর্জুনের চোয়াল কি একটুও শক্ত হয়ে ওঠেনি এ ঘটনায়? সে যাজ্ঞে পাণ্ডবরা কুরু বাড়িতে এমনিতে ভালোই ছিলেন। সর্বক্ষণ অলস অবসরে খেলাধুলো করে বেড়ানোটাই তাঁদের প্রধান কাজ ছিল। সেকালের দিনে 5 বছর বয়স থেকে পড়াশুনো আরম্ভ করেই খেলাধুলো সব ভুলে গেলাম এমনটি হতো না। মানুষের জীবনে অনন্ত অবসর ছিল, অনন্ত কৌতুক ছিল, লোক ব্যবহার ছিল সহজ সরল। ফলে এই 16-17 বছর বয়সেও পাণ্ডবদের আমরা খেলাধুলোয় মত্ত হতে দেখেছি। এই খেলাধুলোর প্রধান দোসর অবশ্যই কৌরবরা 100 ভাই। সংখ্যায় অধিক এতগুলি বন্ধুপ্রতিম ভাইদের সঙ্গে পাণ্ডবদের খেলাধুলো ভালোই জমে উঠত। পাণ্ডবদের শারীরিক শক্তি এবং বার বোধহয় কৌরবদের থেকে বেশি ছিল। আমরা শতশৃঙ্গ পর্বতেই দেখেছি পাণ্ডবদের শারীরিক শক্তি এবং বৃদ্ধি লক্ষ্য করে শতশৃঙ্গবাসী মুনি ঋষিরা একেবারে অবাক হয়ে যেতেন। হয়তো তথাকথিত ইন্দ্র, বায়ু ইত্যাদি দেবতা বা প্রাচীন আর্য প্রতিভু প্রধানদের ঔরসজাত বলে, অথবা শতশৃঙ্গের পাহাড়ি এলাকায় বেড়ে ওঠার ফলে পাণ্ডবদের শক্তি কৌরবদের চেয়ে কথঞ্চিত বেশি ছিল, এবং হয়তো তার ফলে খেলাধুলোয় কৌরবরা তাদের সঙ্গে খুব পেরে উঠতেন না, বিশেষত মধ্যম পাণ্ডব ভীমসেন। তখনকার দিনে খেলাধুলোর যে নানা বৈচিত্র্য ছিল তা তো নয়। গ্রামকেন্দ্রিক সভ্যতায় আমরা যেমনটি দেখেছি, ঢিল ছুঁড়ে আম পাড়াটাও যেমন খেলার মধ্যে ছিল, পথে ঘাটে গ্রাম্য মাঠে দৌড়নোটাও তেমন খেলার মধ্যে ছিল। দূরে একটি লক্ষ্যবস্তু রেখে দৌড়ে সেটা আহরণ করা, অথবা বড়জোর কন্দুক ক্রীড়া বা বল খেলাটাই সেকালের বালক ক্রীড়ার চরম। কিন্তু ঢিল ছুটতেই বলা হোক অথবা দৌড়ের প্রতিযোগিতা, ধুলো ছোড়াই হোক অথবা লক্ষ্য আহরণ, এই সমস্ত খেলাতেই ভীমের সঙ্গে কেউ পেরে উঠতেন না। এমনকি খাবার খাওয়াটাও যদি কম্পিটিশনে খেলার মর্যাদা লাভ করে, তাতেও ভীমের সঙ্গে কৌরব ভাইদের কেউই জেতার আশা রাখতেন না। খেলার ব্যাপারে ভীমের প্রকৃতিটাও ছিল একটু স্যাডিস্ট ধরনের। অন্যকে কথঞ্চিত কষ্ট দিয়ে আনন্দ লাভ করাটা তাঁর ক্রীড়া সরসতার অঙ্গ ছিল। ধরুন কৌরব ভাইদের খেলা বেশ জমে উঠেছে, এই অবস্থায় কৌরবদের কয়েকটি শক্তি বলহীন ভাইদের জোর করে তুলে নিয়ে গিয়ে ভীম তাদের লুকিয়ে রাখলেন দূরে গাছের আড়ালে, এবং তাও জোর করে ভয় দেখিয়ে। দূরে তাদের লুকিয়ে রেখেই যে ভীম নিশ্চিন্তে বসে রইলেন তা নয়, মাঝে মাঝে তাদের মাথায় গাঁট্টা মারা, দুজনের মাথা ধরে ঠোকাঠুকি করা, এগুলি ছিল ভীমের ক্রীড়া বেশনের অঙ্গ।
প্রতিদিন একঘেয়ে ঢিল ছোড়া আর দৌড়ানো ভীমের বেশি পছন্দ হয় না। একটু বৈচিত্র্য সৃষ্টি করতে গেলেই সেটা আবার অন্যের পক্ষে অসহনীয় হয়ে যায়। যার গায়ে অতিরিক্ত শক্তি, সে আবার তেমন করে অন্যের কষ্টও বোঝে না। ভীমেরও তাই হয়েছে। তিনি ধৃতরাষ্ট্রের পুত্রগুলিকে মাঝে মাঝেই মাটিতে চিৎ করে শুইয়ে চেপে ধরে হাত পা ধরে টানেন। তারা যখন কষ্ট পেয়ে কাঁদতে থাকে, তখন তাদের মাথাটা ঘষে দেন মাটিতে। জলক্রীড়া করতে নদীতে নামলেই তিনি কয়েকজনকে বেশ কিছুক্ষণ জলের তলায় চুবিয়ে রাখবেন। এরপর যখন তাদের দম ফাটার জোগাড় হবে, তখন ছেড়ে দেবেন তাদের। বেচারারা গাছে উঠলে ভীম গাছ ধরে এমন নাড়া দেবেন যে ফলের সঙ্গে ঝুপঝুপ করে নিচে পড়বে তারা। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। ভীমের এই ক্রীড়াবেগ হয়তো অন্য গভীর কোনো স্থিতির প্রকাশ। পাণ্ডব এবং কৌরব ভাইদের বিষম স্থিতি ছিল এর মূলে। এতদিন একভাবে চলা কৌরব ভাইয়েরা আজ হঠাৎ করে সমমর্যাদার প্রতিযোগীদের সাথে ওঠা বসা করছেন। পাণ্ডব ভাইয়েরাও কৌরবদের রাজপুত্র সুলভ সাহংকার চালচলন রপ্ত করতে পারছিলেন না। দুই পক্ষের মনের অবচেতনেই ভিন্ন ভিন্ন সমস্যা ছিল। অন্য পাণ্ডব ভাইয়েরা অন্তরের ভাব অনেকটাই গোপন করতে পারতেন, কিন্তু ভীম পারতেন না। আর পারতেন না বলেই তিনি ধৃতরাষ্ট্রের ছেলেদের ওপর অত্যাচার করে সুখী হতেন। কিন্তু কৌরবদের মধ্যে এই আচরণের প্রতিক্রিয়া হলো। বিশেষত কৌরব জ্যেষ্ঠ দুর্যোধন ভীমের সমস্ত আচরণটাকে বাড়াবাড়ি বলে মনে করলেন। ভীমের অতিরিক্ত শক্তি তার ক্ষতি করতে পারে, এইরকম একটা কুবুদ্ধি দুর্যোধনের অন্তরে ক্রিয়া করতে লাগলো সেই 17-18 বছর বয়সেই। সেই অল্প বয়সেই দুর্যোধনের ন্যায় নীতি বোধ খুব প্রখর ছিল না। মহাভারতের কবি মন্তব্য করেছেন, ক্ষমতার মোহ এবং ঐশ্বর্য লোভ, এই দুটো কারণেই দুর্যোধন ভাবতে আরম্ভ করলেন কিভাবে ভীমের ক্ষতি করা যায়। দুর্যোধন ভাবলেন, ভীমের গায়ে শক্তি যথেষ্ট, কাজে শক্তি দিয়ে তাকে কিছু করা যাবে না। ছল চাতুরি এমন একটা করতে হবে যাতে চিরদিনের মতো এটাকে ঠান্ডা করে দেওয়া যায়। দুর্যোধন ভাবলেন, আমরা যদি সকলে মিলে একদিকে থাকি, তবুও একা ভীমই আমাদের সবাইকে বিপর্যস্ত করে দেয়। ভীমকে কৌশলে কিভাবে বিপদে ফেলা যায় তার উপায় দুর্যোধনের চিন্তা করা হয়ে গেছে। মনে রাখা দরকার, দুঃশাসন, শকুনি, কর্ণ এরা কেউই এখনো দুর্যোধনের পরামর্শদাতার ভূমিকায় আসেননি। ভীমের ব্যাপারে যে কুটিল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা দুর্যোধন একাই নিচ্ছেন। দুর্যোধন ঠিক করলেন, ঘুমন্ত অবস্থায় ভীমসেনকে ফেলে দেব গঙ্গায়। তারপর ওই ছোট ভাই অর্জুন আর বড় ভাই যুধিষ্ঠিরকে বেঁধে রাখবো বন্দিশালে। পাকা খুনির মতো ঠান্ডা মাথায় কার্যসিদ্ধির পথে এগোতে লাগলেন দুর্যোধন। আগে তিনি সবার মধ্যে রটিয়ে দিলেন, অমুক দিন অমুক জায়গায় আমরা সবাই জলক্রীড়া করতে যাব। সবাই তাতে মনে মনে খুশি। ভীমও বোধহয় প্রতিযোগিতা জয়ের আগাম আনন্দে খুশি ছিলেন মনে মনে। দুর্যোধন যে রকম পরিকল্পনা করেছেন তাতে মনে হবে যেন এক বিরাট পিকনিকের পরিকল্পনা হয়েছে দূরে কোথাও কোনো রম্য স্থানে। জায়গাটার নাম প্রমাণকোটি। হস্তিনাপুর ছাড়িয়ে বেশ কিছুটা গেলে গঙ্গার তীরে এক ছায়া সুনিবিড় স্থানে পিকনিক স্পট ঠিক হয়ে গেল দুর্যোধনের নির্দেশে। রাজবাড়ির জলক্রীড়া, তার ঠাটবাটাও সেই রকম। গঙ্গার তীরে অস্থায়ী কতগুলি ঘর তৈরি করা হলো, কিন্তু সে ঘরগুলিও ভারী সুন্দর, বাসযোগ্য তো বটেই। এখনকার দিনে অস্থায়ী ক্যাম্পগুলি চতুর্দিকে যেমন ক্যাম্বিসের কাপড় দেওয়া হয়, তেমনি তখনকার দিনের সাধারণ কাপড়ের সঙ্গে কম্বল, ভেড়ার লোমের তৈরি কাপড়, এগুলি দিয়ে বিচিত্র সব ঘর তৈরি হলো। এই অস্থায়ী আবাসের শিল্পশৈলী অসাধারণ। গঙ্গার তীর থেকে খুঁটি পুঁতে পুঁতে সেই আবাসের অর্ধেকটা তুলে দেওয়া হলো জলের ওপর, অপর অর্ধেক রইল স্থলে। ঘরের মধ্যে এখানে সেখানে চর্বচস্য লেহ্য পেয় সাজিয়ে রাখা হলো। স্নানের আগে পরে মাঝখানে যখন তখন খাবার ব্যবস্থা। শিল্পীরা সব ঘর বাড়ি সাজিয়ে দিল বিশাল বিশাল চিত্রকর্ম টাঙিয়ে দিয়ে, ধ্বজ পতাকা উড়িয়ে দিয়ে। দুর্যোধন এ অস্থায়ী আবাসের নাম দিলেন
উদক ক্রীড়ন। সব কাজ শেষ হলে দুর্যোধন পাণ্ডবদের বললেন, চলো ভাই সব, গঙ্গা তীরে চলো, সেখানে পরমানন্দে জলবিহার করা যাবে। কথাটা সরল যুধিষ্ঠিরের কানে বেশ ভালোই লাগলো। ভাইদের নিয়ে তিনি কৌরবদের সঙ্গে চললেন প্রমাণকটিতে, যেখানে কুরুবৃদ্ধ ভীষ্ম নেই, কুরু রাজবংশের বিশ্বস্ত প্রাচীনেরা নেই, সোজা কথায় দুর্যোধনের কোনো ঝামেলাই নেই। রাজপুত্রেরা মহানন্দে এদিক ওদিক ঘুরতে লাগলেন। অস্থায়ী আবাসের কাছাকাছি পদ্মদিঘির ধারে, ফুলের বাগানে, গঙ্গার হাওয়ায়। খাওয়া দাওয়াও চলল নিজের ইচ্ছা মতো। এ ওকে খাইয়ে দিচ্ছে, ও এর সাথে কথা বলছে। এরই মধ্যে দুর্যোধন পরম বন্ধুর মতো ভীমকে নিজে হাতে খাইয়ে দিলেন কত কিছু। দুর্যোধন ঠান্ডা মাথায় আগে থেকেই ভীমের খাদ্যে বিষ মাখিয়ে রেখেছিলেন। তার মুখে মিষ্টি মিষ্টি কথা। ভীমকে খাওয়াবার জন্য তিনি কতই যেন ব্যগ্র। সকলের মধ্যে যখন সকলেই এ ওকে খাওয়াচ্ছে, সেখানে দুর্যোধনকে সন্দেহ করারও কিছু রইল না। কিন্তু দুর্যোধনের হৃদয়েও বিষ, খাবারেও তিনি বিষ মাখিয়েছেন। পাকা অভিনেতার মতো মুখে তিনি অমৃতের ধারা ছুটিয়ে দিলেন। ভাই, এটা একটু খেয়ে দেখো, আরে এটা খেলে না, ইত্যাদি ইত্যাদি। ভীমসেন নিজে এমনিতে পেটুক মানুষ। তাঁর আর ভাইরা সকলে মিলে যা খান, তিনি নিজে একা তাই খান। ভালো মন্দ খাবার পেলে আর কোনো জ্ঞান থাকে না তার। এখানে এই প্রমোদ কুটিরে তার জন্য এত আয়োজন করে রেখেছেন দুর্যোধন। ভীম বড় খুশি হলেন। দুর্যোধনের মনে যে পাপ থাকতে পারে সে কথা তিনি ভাবতেই পারলেন না। তিনি খুব খেলেন, মনের আনন্দে খেলেন। দুর্যোধন ভীমের কাণ্ড দেখে মনে মনে খুব হাসলেন। শুধু তাই নয়, মনে মনে ভবিষ্যতের নিঃসংকট রাজসুখ কল্পনা করে নিজেকে সম্পূর্ণ কৃতকৃত্য মনে করলেন। এবার জলক্রীড়া। একবার হুল্লোড় তোলার সঙ্গে সঙ্গে পাণ্ডব কৌরব বালকেরা সকলেই জলে ঝাঁপিয়ে পড়ল। এ ওর গায়ে জল ছিটোচ্ছে, এ ডুব সাঁতার কাটছে, ও লুকোচ্ছে, এ ধরছে। এরকম করে যত বিচিত্র পদ্ধতিতে খেলা যায় তেমনই খেলা হলো। খেলা হুল্লোড়ে দিন গড়িয়ে বিকেল হলো। সকলেই পরিশ্রান্ত। জল থেকে উঠে ভালো ভালো জামা কাপড় পরে অনেকেই বললেন, আজকে এই অস্থায়ী আবাসেই কাটিয়ে দেব। নিঃসন্দেহে এই জনা কয়েকের মধ্যে দুর্যোধন এবং তাঁর আরো দু একটি ভাই ছিলেন। দুর্যোধন ভীমকে যে বিষ দিয়েছেন তার ক্রিয়া অত্যন্ত ধীর, কারণ খাবারের সঙ্গে মেশানো বিষ খেয়ে ভীম জলক্রীড়া করেছেন অন্যদের সঙ্গে সমান তালে। শরীরের ব্যায়ামও তার যথেষ্ট হয়েছে, কিন্তু শেষে যেন তিনি আর পেরে উঠছেন না। যেখানে জলক্রীড়ায় মত্ত ছিলেন তিনি, সে জায়গাটা অস্থায়ী আবাস থেকে একটু দূরেই হবে। ভীম তাঁর ক্রীড়া সহচরদের সঙ্গে একই সময় পারে উঠলেন, কিন্তু বিষক্লান্ত শরীরটাকে আর যেন তিনি বইতে পারছেন না। প্রমাণকটির এক জায়গায়, যেখানে শীতল বাতাস বয়ে আসছে গঙ্গা থেকে, ভীম সেখানে শুয়ে পড়লেন কেমন যেন আচ্ছন্ন হয়ে। শ্রান্ত ক্লান্ত দেহে শীতল বাতাস লাগতেই গভীর ঘুমে ঢলে পড়লেন তিনি। বিষের ক্রিয়া অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, আর তাঁর জেগে থাকার উপায় নেই। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ত্রস্মৃতি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।